হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তোমার পরীক্ষা প্রস্তুতিকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। তার জন্য গুগল প্লে স্টোর থেকে ডিজিটাল পড়াশোনা একাডেমি অ্যাপ্লিকেশনটাকে মোবাইলে ইনস্টল করে রাখতে পারো। এখানে তুমি তোমার প্রয়োজন মতন যেমন পেইড ব্যাচে যুক্ত হতে পারো, তার পাশাপাশি ফ্রি অফ কস্ট যে সমস্ত মক টেস্ট রয়েছে সেই সমস্ত মক টেস্টগুলো অবশ্যই করে অ্যাটেন্ড করতে পারো। এর পাশাপাশি বলবো, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে অবশ্যই করে যুক্ত থাকতে পারো। এখানে যুক্ত থাকলে ক্লাসের নোটিফিকেশন এবং ইম্পর্টেন্ট আপডেট এবং কবে কখন আমাদের মক টেস্ট হয় সেই সমস্ত মক টেস্টের আপডেট, এই জাতীয় জিনিসগুলো সম্বন্ধে তুমি সবকিছু জানতে পারবে। আজকে আমাদের যে ক্লাসটা করার মূল লক্ষ্য, মূল বিষয়, সেটা হচ্ছে এএলপি CBT1 এক্সাম 2024 যেটা হয়েছে তারই যে কোশ্চেন পেপার ছিল সেই কোশ্চেন পেপার সলভ করাই আজকের ক্লাসের আমাদের মূল লক্ষ্য। সেই কোশ্চেন পেপার সলভের আমরা 25শে নভেম্বরের যে সমস্ত তিনটে শিফটের ক্লাস ছিল, তিনটে শিফটে যে সমস্ত কোশ্চেন এসেছিল সেটা অলরেডি দুটো পার্টে করে ফেলেছি। মাঝখানে কিছুদিন আমি যেহেতু আউট অফ স্টেট থাকার কারণে করাতে পারিনি, তো আজকে আবার আমরা করব। আজকের ক্লাসের মধ্যে টোটাল 26শে নভেম্বরের তিনখানা শিফটেরই কোশ্চেন করিয়ে দেবো, অর্থাৎ আজকের ক্লাসে থাকছে মোট 60খানা কোশ্চেন। আশা করব ক্লাসটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে এবং সেটা অবশ্যই ইনফরমেটিভ হবে প্রতিদিনকার মতনই। যাদের ভালো লাগবে তারা কন্টিনিউ করে এগোও, যাদের ভালো লাগবে না তাদেরকে বলবো ডেটা নষ্ট করে, ফালতু সময় নষ্ট না করে এখানেই তুমি থেমে যাও। দেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই কন্টিনিউ করে এগিয়ে যেতে থাকো। আশা করছি ক্লাসটা অবশ্যই তোমাদের ইনফরমেটিভ হবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, সেই সঙ্গে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই উপযোগী হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এবং আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তোমার স্ক্রিনে বলছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শক্তি সংরক্ষণ সূত্র নির্দেশ করে? তাহলে শক্তি সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে কোন বিবৃতিগুলো, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। 1 নম্বর বিবৃতি দিয়েছে শক্তি এক রূপ থেকে শক্তি অন্য রূপে রূপান্তরিত হতে পারে। আর 2 নম্বর যেটা দিয়েছে যে শক্তিকে তৈরি বা ধ্বংস করা যায় না। তো এই দুটো বিবৃতি তোমাকে দেওয়া হয়েছে। তো এই দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল সেটা তোমাকে দেখতে হবে। তার জন্য আমরা চলে এলাম আমাদেরই একটা ক্লাস, ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেখানে আমরা পড়িয়েছি শক্তি সংরক্ষণ সূত্র। সেখানে বলা হচ্ছে যে শক্তির সংরক্ষণ সূত্রটা শক্তি অবিনশ্বর, শক্তিকে ধ্বংস, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায়। বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র আমাদের বলে দিচ্ছে যে শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এবং শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করা যায়। তাহলে আমাদের এখানে প্রথম লাইনে বলেছে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, তাহলে কথাটা ঠিক। দ্বিতীয় লাইনে বলছে শক্তিকে তৈরি বা ধ্বংস করা যায় না, সেই কথাটাও ঠিক। তাহলে আমরা বলতে পারি যে 1 এবং 2 উভয় বিবৃতি সঠিক, তাই আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই ক্ষেত্রে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমাদের জন্য অপেক্ষা করছে। কি বলছে? বলছে কোন কোষ অঙ্গাণু কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়? কোন কোষ অঙ্গাণু কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়? কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, সেটা প্রাণী কোষে পাওয়া যায় না, এমন কোন কোষ অঙ্গাণু? তো আমরা এটা দেখেই সঠিক উত্তর আমরা এখান থেকে জানতে পারছি বা বুঝতে পারছি যে ক্লোরোপ্লাস্ট, যেটা কেবলমাত্র উদ্ভিদের থাকে। আর সেই কারণের জন্যই উদ্ভিদ সবুজ যে পাতা মধ্যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল থাকার কারণে সবুজ উদ্ভিদ এই ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয়। ক্লোরোপ্লাস্ট থাকার জন্য কি হচ্ছে, সেটা সবুজ রঙের হয় এবং এটা উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে সাহায্য করে। তো ক্লোরোপ্লাস্ট যেটা উদ্ভিদ কোষের মধ্যেই কি হয়, পাওয়া যায়। তো এই ক্লোরোপ্লাস্টের ভিতর তোমার যে পাতার যে গঠন রয়েছে সেখানে যদি আমরা দেখি, তো সেই ক্লোরোপ্লাস্টের ভিতর সালোক সংশ্লেষকারী রঞ্জক, সেই ক্লোরোফিল, সেগুলো কিন্তু উপস্থিত থাকে। তাহলে ক্লোরোপ্লাস্ট কেবলমাত্র উদ্ভিদের থাকে, তাই জন্যই উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, আমরা পারি না, প্রাণীরা পারে না। যেসব প্রাণীর মধ্যে আবার দেখা যায় তারা হয়তো খাদ্য তৈরি করতে পারে, কিছু কিছু প্রাণী আছে তারা খাদ্য তৈরি করতে পারে, সেটা এক্সেপশনাল কেস, সেটাতে আমরা যাচ্ছি না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। তো আমরা এখানে যদি একটা দেখে নিই ওভারভিউ, তাহলে আমাদের উদ্ভিদ কোষের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে দেখতে পারো। উদ্ভিদ কোষ বড় হয়, কোষের একটা বড় গহ্বর থাকে, কোষ প্রাচীর থাকে,
এবং প্লাস্টিড থাকে, যেটা এখানে আমাদের দিয়েছে। এই প্লাস্টিড তিন ধরনের হয়, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। তিন ধরনের প্লাস্টিড আমরা দেখতে পাই। ডিটেলসে পড়ানো আছে ক্লাস, তোমরা দেখে নেবে, তাহলেই সেখান থেকে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো তিন ধরনের প্লাস্টিড আছে, তিন ধরনের প্লাস্টিডের বিভিন্ন রকম কাজ আছে। তো তার মধ্যে একটা প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, যেটা আমাদের প্রশ্নে দিয়েছে। এগুলো কেবলমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়। প্রাণী কোষে কি দেখা যায়? প্রাণী কোষ ছোট হয়, কোষ গহ্বর ছোট হয়, এর মধ্যে লাইসোজোম থাকে, সেন্ট্রোজোম থাকে, সিলিয়া ও ফ্লাজেলা নামক বিষয় এর মধ্যে প্রাণী কোষে দেখতে পাবে। আর কোন কোষ অঙ্গাণুগুলো উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের মধ্যে তুমি দেখতে পাবে? দেখো, কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি, রাইবোজোম অ্যান্ড ইয়ার মিনস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, যেটা কিন্তু তোমাদের যখন তখন যে কোনো প্রশ্ন এখান থেকে কিন্তু ডিটো তুলে দিতে পারে। তার জন্য এই ছকটাকে কিন্তু মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী 3 নম্বর কোশ্চেনে। বলছে 10 ঘন্টায় 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য কত স্থির বেগ বজায় রাখা উচিত? এর থেকে সোজা অঙ্ক আর হয় না। এই অঙ্কটা করতে গিয়ে কেউ যদি পেন খাতা ইউজ করে, তাহলে সে সব থেকে বড় পাপ কাজ করে। পরিষ্কার হিসাব। তো এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ। কারণ আমি 600 কিলোমিটার দূরত্ব যাচ্ছি, 10 ঘন্টায় যেতে চাই, তাহলে আমি কত বেগে যাব? তাহলে আমরা জানি কি, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স আমাদের দিয়েছে 600 কিলোমিটার আর টাইম দিয়েছে 10 ঘন্টা, তাহলে কেটে গেলে পারে হয়ে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার অপশন এ সম্পূর্ণরূপে কারেক্ট। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন দিয়েছে আরো সোজা। বলছে 5 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে 10 কুলম্ব আধানকে সরাতে যে কার্য করতে হয় তার পরিমাণ কি হবে? তাহলে আমরা জানি ফর্মুলাটা, যে কার্য ইজ ইকাল টু, অর্থাৎ ইলেকট্রিসিটির মধ্যে যে কার্য হয় সেই কার্য ইজ ইকাল টু হচ্ছে বিভব পার্থক্য ইনটু চার্জ বা আধান। তাহলে বিভব পার্থক্য কত? তোমাকে বলেছে 5, কুলম্ব এ কত, চার্জ কত সেটা বলেছে 10, তাহলে তোমার হচ্ছে কত, 50 জুল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, 50 জুল আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? বলছে একটা তড়িৎবাহী পরিবাহীর চুম্বকের মতন আচরণ করে, অর্থাৎ একটা তড়িৎবাহী পরিবাহী সে নাকি চুম্বকের মতন আচরণ করে। দ্বিতীয় বক্তব্য বলছে যে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে চলা ইলেকট্রন কোনো বল অনুভব করবে না। তাহলে দেখো, একটা তড়িৎবাহী পরিবাহী চুম্বকের মতন আচরণ করে, আমরা ছোটবেলায় অনেকেই করেছি যে একটা পেরেক নিয়ে তার গায়ের মধ্যে কপারের তার জড়িয়ে নিয়ে সেই কপারের তারকে ব্যাটারির দুদিকে ধরলে দেখতাম যে ওই তারের মধ্যে কি হতো, ওই জিনিসটার মধ্যে আমাদের পেরেক টেরেক বা অন্যান্য লোহার জিনিস যেগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয়, ঠিক ওই যে তারের কয়েলটা সেটাও চুম্বকের মতন অন্য ওই পদার্থগুলোকে আকর্ষণ করছে, অর্থাৎ চুম্বকের মতন আচরণ করছে, যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেট বলতাম। তো সেটাই তড়িৎবাহী পরিবাহী চুম্বকের মতন আচরণ করে, অবশ্যই আমরা সেটা বলতে পারি। বিভিন্ন আরো এক্সপেরিমেন্ট আছে, আরো বিভিন্ন তথ্য আছে, সেগুলো দিয়ে আমরা একে ব্যাখ্যা করতে পারি। তাহলে 1 নম্বর কথা আমাদের একদম ঠিক বলেছে। বলছে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে চলা ইলেকট্রন কোনো বল অনুভব করে না, তো এটা কিন্তু আমরা বলতে পারি না। তাই জন্য আমাদের এক্ষেত্রে অপশন এ কেবলমাত্র 1 নম্বরটা সঠিক, এটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক জোড় নির্ণয় করো? কি সঠিক জোড় দিয়েছে? বলছে বস্তুর গতির অবস্থা পরিবর্তন করার জন্য প্রতিরোধকে মহাকর্ষ বলে না। বস্তুর গতির অবস্থা পরিবর্তনের জন্য প্রতিরোধকে জড়তা বলে, এটা হতে পারে। বস্তুর গতির অবস্থা পরিবর্তনের জন্য প্রতিরোধকে ভরবেগ বলে না। বস্তুর গতির অবস্থা প্রতিরোধের জন্য পরিবর্তনের জন্য প্রতিরোধকে ত্বরণ বলে, একদম না। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যে গতির অবস্থা পরিবর্তনের জন্য যে প্রতিরোধ সেটাকে বলা হয় জড়তা। কেন? তার কারণ নিউটন ফার্স্ট ল অফ মোশনে চলে যাও। বলছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তাহলে ওই যে গতির অবস্থা পরিবর্তনে বাধা দিচ্ছে যে, সেই বিষয়টাই হচ্ছে জড়তা, যেটার ধারণা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই। এবং স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে, যার জন্য সেটাই হচ্ছে বস্তুর জড়তা, অর্থাৎ যেটার জন্য বস্তু
স্থির অবস্থায় থাকে এবং এই বস্তুর জড়তা বা জাড্র যেটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই, সেই জন্য নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্রের সূত্র বলা হয়। এবং এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, বস্তুর ভর হলো বস্তুর জাড্রের পরিমাপ। এই হচ্ছে ইনফরমেশন নিউটন ফার্স্ট ল অফ মোশন থেকে মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে সঠিক নয়? তো ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, একদম ঠিক কথা বলছে। একটি পরমাণুতে ধনাত্মক আধান বিশিষ্ট কেন্দ্রক থাকে যাকে নিউক্লিয়াস বলে, এটাও ঠিক কথা বলছে। পরমাণু তুলনায় নিউক্লিয়াসের আকার খুব ছোট হয়, একদম ঠিক কথা বলছে। এবং ইলেকট্রনগুলি উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, এটা ভুল কথা। কেন এগুলো ভুল, কোনটা ঠিক বললাম তার জন্য দেখো অ্যাটমিক স্ট্রাকচারে রাদারফোর্ডের পরমাণু মডেল তোমাদেরকে দেখানো হয়েছে বা পড়ানো হয়েছে। তো সেখানেই বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি অংশ বর্তমান যাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণু তুলনায় নিতান্তই ক্ষুদ্র। এখানে আরো অনেক কিছু বলা আছে, আমি সবগুলো যাচ্ছি না, যেগুলো পয়েন্ট দিয়েছে আমি সেটাতেই যাচ্ছি। 6 নম্বর পয়েন্ট দেখো দিয়েছে, কেন্দ্রের বহির্ভূত অংশে ইলেকট্রনগুলি কেন্দ্রীয়নের চারদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে আবর্তন করে। তাহলে যে পয়েন্টগুলো দিয়েছে প্রত্যেকটা পয়েন্ট রাদারফোর্ড পরমাণু মডেলকে অনুসরণ করছে, কিন্তু উপবৃত্তাকার কক্ষপথ সেটা কিন্তু নয়। তাই জন্য রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে কোনটি সঠিক নয়, সেটা কিন্তু উপবৃত্তাকার কক্ষপথ, ওটা সঠিক নয়। নেক্সট আমরা চলে গেলাম 8 নম্বর প্রশ্ন, বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে ধাতু সম্পর্কে কোনটি সঠিক নয়? তাহলে ধাতু সম্পর্কে কোনটি সঠিক নয়? নর্মালি ধাতু কি হয়, তাপের সুপরিবাহী হয়, একদম ঠিক কথা। ধাতুকে টেনে সরু তারে পরিণত করা যায়। ধাতু তাদের বিশুদ্ধ অবস্থায় একটা উজ্জ্বল পৃষ্ঠ থাকে, একদম। তুমি যদি অরিজিনাল সোনার জিনিস কেনো সেখানে দেখবে তার গ্লেজ থাকে বেশি, রূপোর অরিজিনাল জিনিস কিনবে দেখবে সেখানে গ্লেজ আছে বেশি, কিন্তু যদি সেটার মধ্যে খাদ মেশানো থাকে তাহলে তার উজ্জ্বলতা থাকে না। বলছে সীসায় বারদ তুলনামূলকভাবে তাপের ভালো পরিবাহী, এটা ঠিক নয়, কারণ সীসা হচ্ছে তাপের খুব ভালো পরিবাহী না, খারাপ পরিবাহী আমরা বলতে পারি। তাই জন্য এটা আমাদের যাচ্ছে না। ভালো পরিবাহী হচ্ছে রূপো, তামা, এগুলো। এখানে দেখো ধাতুর বৈশিষ্ট্য বলে দিয়েছে, ঘরের তাপমাত্রায় ধাতুকে কঠিন অবস্থায় থাকে। এর মধ্যে বিশুদ্ধ ধাতুর হচ্ছে মেটালিক লস্টার, যেটার কথা ঔজ্জ্বল্য সেটার কথা বলা হচ্ছে। এর নমনীয় হয়, এই জন্য পিটিএ সিটে পরিণত করা যায়। ডাক্টিলিটি আছে অর্থাৎ প্রসারণশীলতা, সেই জন্য ধাতুকে টেনে সরু তারে পরিণত করা যায়। তাপ এবং তড়িতের সুপরিবাহী হয়। সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা, রূপো গেল। রূপো এবং তামা তাপের এবং তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী। লেড যেটাকে সীসা বলা হচ্ছে, সেই লেড হচ্ছে তাপের এবং তড়িতের সবচেয়ে খারাপ পরিবাহী ধাতু। পারদও তাই, খুব বেশি ভালো পরিবাহী নয়। তো এই জন্য আমাদের সঠিক উত্তর যেটাকে আমরা নির্ণয় করলাম সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে সিএফসি ব্যবহার করা হয় না? তো এই কোশ্চেনটা যথারীতি আমরা দেখেছি, আরআরবি যেটা দিয়েছে সেখানে ভুল উত্তর দিয়েছে, ওরা দিয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র। বাট আমরা অ্যাকর্ডিং টু এনসিইআরটি যদি দেখি তাহলে অগ্নি নির্বাপক যন্ত্র এবং রেফ্রিজারেটরের মধ্যে কিন্তু সিএফসি ইউজ করা হয়। এই যে বলা হয়েছে দেখো, সিনথেটিক কেমিক্যাল লাইক ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে সিএফসি বলা হয়, হুইচ আর ইউজড অ্যাজ এ রেফ্রিজারেন্ট অ্যান্ড ইন ফায়ার এক্সটিংগুইজার, অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্র এবং রেফ্রিজারেটরের রেফ্রিজারেন্ট হিসাবে সিএফসি ইউজ করা হয়। তাই জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ওখানে যে উত্তর নিয়েছে সেটা একদমই ঠিক উত্তর নয়। তাহলে সিএফসি ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যন্ত্রে, রেফ্রিজারেটরে, শিওর। এরোসল স্প্রে যেগুলো আছে, ঠিক আছে, বডি স্প্রে টাইপের যেগুলো তোমরা স্প্রে করছো ওই টাইপের যে জিনিস আছে তার মধ্যে কিন্তু এরোসল স্প্রের মধ্যেও কিন্তু সিএফসি থাকে। কিন্তু গ্রাইন্ডার, যেটা মিক্সার গ্রাইন্ডার বলতে পারো, বা যারা বিভিন্ন দেয়াল কাটে বা টাইলসের কাজ করে সেখানে দেখবে টাইলসগুলোকে কাটার জন্য যে সমস্ত মেশিন ইউজ করা হয় সেগুলোকে গ্রাইন্ডার বলা হয়। সেই সমস্ত জিনিসের মধ্যে তো আর সিএফসি ব্যবহার করা হয় না। তাই জন্যে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, গ্রাইন্ডার। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 10 নম্বর কোশ্চেন, বলছে যখন একটি বিকারে কপার অক্সাইড রেখে তার মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করা হয় তখন সেগুলো মধ্যে কোনটি উৎপন্ন হবে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপন্ন হবে তোমাকে বলতে বলে। তাহলে কি বলেছে, একটা বিকারের মধ্যে ওরা নিয়েছে কপার অক্সাইড নিয়েছে,
তার মধ্যে ওরা কি করেছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করেছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করেছে। এর ফলে কি হবে, বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই যৌগটা উৎপন্ন হবে এবং তার সঙ্গে উৎপন্ন হবে জল। এই হচ্ছে টোটাল বিক্রিয়া। এবার বিক্রিয়াটাকে যদি আমরা একটু ব্যালেন্স করে নিই তাহলে এখানে জাস্ট একটা 2 দিলেই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে ব্যালেন্স, আর কিছু করতে লাগে। এবার দেখো বিষয়টা কি হলো। তাহলে আমরা দেখলাম বিক্রিয়ার ফলে উৎপন্ন হলো আমাদের এই যৌগটা। এই যৌগটার নাম কি, দেখো কপার 2 স্টেটে আছে। তাহলে কপার যখন 2 স্টেটে থাকে তখন সেটাকে কি বলা হয়, 2 স্টেটে থাকলে পারে সেটাকে কি বলা হয়। তো কপার যখন এখানে যে যৌগটা উৎপন্ন হয়েছে CuCl2, এখানে যদি আমরা কপারকে দেখি তাহলে কপার আছে +2 স্টেটে, তখন তাকে বলা হয় কিউপ্রিক ক্লোরাইড। কিউপ্রিক ক্লোরাইড, এটাকে বলা হয় কিউপ্রিক ক্লোরাইড। কিউপ্রিক ক্লোরাইড, ঠিক আছে, এটাকে তখন কিউপ্রিক বলা হয়। আর এই যৌগটার নাম হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড, যেটার কালার হয় হচ্ছে ব্লু গ্রিন, অর্থাৎ ব্লুইশ গ্রিন বলতে পারি। ঠিক আছে, ব্লুইশ গ্রিন বা ব্লু গ্রিন কালার হয়। এবং এখানে মনে রাখবে এটা হচ্ছে কপার অক্সাইড, ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়। তাহলে এটা হচ্ছে কি একটা বেস, তার সঙ্গে কি হয়েছে, এটা একটা অ্যাসিডের বিক্রিয়া হয়েছে, হওয়ার ফলে এটা কি হয়েছে, সল্ট উৎপন্ন হয়েছে, এদিকে কি হয়েছে, ওয়াটার উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া, এটা একটা নিউট্রালাইজেশন রিয়াকশন আমরা বলতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কি হবে, এখানে যেটা সঠিক উত্তর হবে যে কপার 2 ক্লোরাইড গঠনের কারণে নীলাভ সবুজ রঙের দ্রবণ তৈরি হবে। এই জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, কপার 2 ক্লোরাইড। এই জন্য অক্সিডেশন নাম্বারটা জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওটা না জানলে তুমি সঠিকভাবে এটা বলতে পারবে না কি হচ্ছে। কারণ দেখো অপশন এতেও দিয়েছে কপার 3 ক্লোরাইড গঠন করে। এবার তুমি কোনটাকে সঠিক উত্তর নেবে, কিউপ্রাস না কিউপ্রিক, সেটা তোমাকে চিন্তা ভাবনা করে সেটা নিতে হবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, দ্রবণের মধ্যে থাকা কণাগুলির আকার কি হবে। তাহলে একটা দ্রবণের মধ্যে যখন কণাগুলো থাকছে, দ্রবণের মধ্যে থাকা কণা তাদের আকার কি হবে, উত্তর হবে 1 ন্যানোমিটারের থেকে ছোট ব্যাসের হয়। তো দেখো 1 ন্যানোমিটারের থেকে ছোট ব্যাসের হয়। তো দ্রবণের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দ্রবণের বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে দেখো আমরা বলেছি আমাদের হয়তো ইউটিউবে যে ক্লাস করানো হয়েছে সেখানে দেখবে হয়তো লেখা আছে 0.1 ন্যানোমিটার তার থেকে ছোট হয়, এই কথাটা বলা আছে। এটাও কিছু ভুল নেই, অ্যাকর্ডিং টু এনসিইআরটি যদি দেখো তাহলে সেটা হচ্ছে 1 ন্যানোমিটারের থেকে কম হয়। তাই আমাদের সঠিক উত্তর হয়ে গেছে 1 ন্যানোমিটারের থেকে কম। নেক্সট আমরা এগোবো আমাদের পরবর্তী কোশ্চেন, যেটা বলছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সম্পর্কিত ফোকাস দৈর্ঘ্য এফ, বস্তুর দূরত্ব ইউ, প্রতিবিম্বের দূরত্ব ভি হলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি গোলীয় দর্পণের ক্ষেত্রে 1/f = 1/u/1/v, এটা হয় গোলীয় দর্পণের ক্ষেত্রে, আমরা এটা শিখেছি। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক অপশন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ সেখানে এই ফর্মুলাটা লেখা আছে। নেক্সট আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে, বলছে আমাদের দেহে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড একত্রে কোনটা গঠন করে। তাহলে আমাদের দেহের মস্তিষ্ক, আমাদের দেহের মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড এরা দুজনা মিলে গঠন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে সেটা অপশন বি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এই চারটা থেকে কিন্তু গত একটা শিফটেও দেখলাম কোশ্চেন এসেছে, আবার দেখো এখানেও কিন্তু কোশ্চেন এসেছে। তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে করিয়ে দেওয়া আছে, সেগুলোকে একটু ভালোভাবে পড়ো, স্টাডি করো, দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে, অনেক বেটার রেজাল্ট করতে পারবে। তো চলো এগিয়ে যাচ্ছি। বলছে কে কোষের মধ্যে তরল পদার্থকে প্রোটোপ্লাজম নাম দিয়েছিলেন। তাহলে কোষের ভিতরে তরল পদার্থকে প্রোটোপ্লাজম নাম দিয়েছিলেন, দেখো এখানে লেখা আছে সাইটোপ্লাজম, যেখানে পড়িয়েছিলাম সেখানে লেখা আছে কোষের মধ্যে থাকা অর্ধতরল পদার্থের নাম প্রোটোপ্লাজম, এটা দিয়েছিলেন বিজ্ঞানী পারকিনজি। তো পারকিনজি, এই জন্য আমাদের সঠিক উত্তর এখানে যেটা হয়ে যাবে অপশন সি, পারকিনজি। তো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে, সেটা বলছে কেন কার্বন সুস্থিত যৌগ গঠন করতে পারে। তাহলে কার্বন সুস্থিত যৌগ গঠন করতে পারে তার পেছনে কারণ কি। দেখো কারণটা হচ্ছে যে তুমি যদি ভাবো, এরকম ভাবে তুমি বিষয়টাকে ভাবতে পারো যে একটা মোটা মানুষ, দুটো মোটা মানুষ,
ওই দেখবে ওই জাপানিজ যেগুলো হয় সুমো বলে ওগুলোদেরকে, ওরা যে মোটা মোটা লোক, ওরা কুস্তি করতে আসে, তো ওরকম দুটো লোককে যদি তুমি কোলাকুলি করতে দাও, সামনে বড় বড় ভুঁড়ি রয়েছে, তো এবার ওরা যদি কোলাকুলি করতে যায়, তাহলে কোলাকুলি করতে গিয়ে কি বন্ডিং শক্তিশালী হবে? নাকি দুটো যদি পাতলা লোক হয়, রোগা লোক হয়, তাদেরকে যদি হাগ করতে বলা হয়, কোলাকুলি করতে বলা হয়, তারা অনেক বেশি হাগ করে জড়িয়ে ধরে রাখতে পারবে, একে অপরকে অনেক শক্তিশালীভাবে জড়িয়ে ধরে রাখতে পারবে। কিন্তু যদি দুটো মোটা লোক হয় ওই সুমোদের মতন, তাহলে তাদেরকে জড়িয়ে রাখতে হলে পারে, সেটা কি শক্তিশালীভাবে জড়িয়ে রাখতে পারবে? পারবে না। তার মানে কার্বনের আকৃতি ছোট হবে, তার ফলে শক্তিশালী বন্ধন গঠন করতে পারবে। এই অপশন বি আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, যে কার্বন ছোট আকৃতির কারণে শক্তিশালী বন্ধন গঠন করতে পারে। তাই অপশন এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি অযৌন জনন সম্পর্কিত ভুল জোটটি নির্বাচন করো। তাহলে অযৌন জনন হচ্ছে যেখানে তোমার যে একটা প্রাণী হচ্ছে কি তার দেহের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে তৈরি হলো, দেহের কোনো একটা অংশ বেরিয়ে গিয়ে সেখান থেকে তৈরি হলো, এরকম বিভিন্ন পদ্ধতি আছে অযৌন জননের। তো সেগুলোর মধ্যে আমরা যদি দেখি, ইস্ট যারা রয়েছে তারা রেণু উৎপাদনের মাধ্যমে করে, প্লাজমোডিয়াম তারা হচ্ছে বহু বিভাজনের মাধ্যমে করে, ল্যাসম্যানিয়া এরা হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। কিন্তু হাইড্রা বহু বিভাজনের মাধ্যমে করে, এটা ভুল। কারণ হাইড্রা কোরক উৎপাদনের মাধ্যমে তারা এই জিনিসটা করে থাকে। এরকম যদি একটা হাইড্রা হয়, ঠিক আছে, এরকম তার মাথায় ডাঁড়গুলো থাকে, আর এইখান দিয়ে গঠিত হয়েছে দেখা হচ্ছে কোরক, এটা হচ্ছে কোরক। এই কোরকটা কি হয়, এখান থেকে কেটে গিয়ে ওটা আবার মাটিতে পড়বে, পড়ে আবার ওখান থেকে নতুন হাইড্রা তৈরি করবে। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় কোরক উৎপাদন পদ্ধতি। তাই সেটা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে দেখা যায়। নেক্সট আমরা চলে যাচ্ছি নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক। বলছে কোনো একটি বস্তুর ভর তার ওজনের সঙ্গে কোনোদিনও হতে পারে না। কোনো একটি বস্তুর ভর তার ওজনের সমান নয়, ঠিক কথা বলছে। ভর একটি স্কেলার রাশি আর ওজন একটি ভেক্টর রাশি, এটাও ঠিক বলছে। তাহলে 2 আর 3 সঠিক, তাই অপশন ডি 2 আর 3 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে গেলাম, দেখো এটা আবার একটা ব্যালেন্স করতে দিয়েছে। তো হ্যাঁ, যেটা বলার ব্যালেন্সটা নিয়ে, গত একটা ভিডিওতে আমি কমেন্ট পেলাম যে একজন বলছিল যে ব্যালেন্সের ওটা আমি যেটা উত্তর করেছিলাম সে আর একটা উত্তর অপশন বলছিল। দেখো, ব্যালেন্স কিভাবে হবে সেটা তুমি যদি না জেনে থাকো, তোমাকে দেখবে পদ্ধতি কিভাবে করতে হয় সেটা অলরেডি আমরা ডিসকাস করেছি, পড়ানো আছে। পেড ব্যাচে যেতে হবে না, ফ্রি অফ কস্ট ইউটিউব ক্লাস আছে, সেখান থেকে দেখলেও তুমি দেখে নিতে পারবে যে কিভাবে একটা সমীকরণকে সমতা বিধান বা ব্যালেন্স করতে হয়। তো ঠিক আছে, তো সেখানে হয়তো আমি যেটা করেছি সম্পূর্ণভাবে ঠিকই আছে। যদি তোমার কোনো অসুবিধা হয়ে থাকে তুমি সেইটাকে আর একবার দেখে নেবে, আশা করছি তোমার কোনো সমস্যা নেই। বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, এখানে ডান দিক, ইকুয়েশনের ডান দিক এবং বাঁ দিকে যে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর সংখ্যা সমান আছে কিনা তুমি দেখবে। ব্যাস, যেখানে সমান আছে সেটাই তোমার উত্তর হয়ে যাবে, এর থেকে বাইরে কিছু চিন্তা ভাবনা করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি বিক্রিয়াটা, যদিও আগের দিন আমরা একটা ক্লাসে করেছিলাম অন্যভাবে প্রশ্নটা দিয়েছিল, আজকে বিক্রিয়াটাকে আমাদের ব্যালেন্স করতে দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের যা দিয়েছে সেই হিসাবেই আমরা কাজ করব। চলো, তাহলে এই বিক্রিয়া আছে, আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথমে এফি আছে, এদিকে 3টে আছে, তাহলে এদিকেও আমাকে 3টে এফি আনতে হবে। দেখো দুদিকে 3টে এফি হয়ে গেছে। অক্সিজেন দেখো এখানে 4টে আছে, এখানে আছে কটা, একটা, তাহলে অক্সিজেনকে আমরা 4 করে দিলাম, অক্সিজেন হয়ে গেল। এবার এদিকে হাইড্রোজেন দুটো আছে, এদিকে হাইড্রোজেন কটা হয়ে গেছে, 4 দুগুণে 8টা হয়েছে, তাহলে এখানেও আমাকে 8টা করতে হবে, 8টা হয়ে। এবার দেখো কোন ইকুয়েশনে সেটা দিয়েছে, দেখো 3Fe4H2O, Fe3O4 2H2, এটা হচ্ছে না, তাহলে দেখো এটা হচ্ছে 3Fe4H2O, Fe3O4 4H2, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে দেখো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এই দুদিকের যত পরমাণু আছে তাদের সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলেই সেটা কারেক্ট আছে, যেখানে সেম হবে সেটাই কারেক্ট আছে। এবার এই অপশনগুলো কোশ্চেন থেকে টাইপ করা, সেখানে হয়তো ভুলভাল থাকলেও সেটা থাকতে পারে, সেই জন্য হয়তো দুটো অপশন ম্যাচ করে যেতে পারে। এটা কেয়ারফুলি একটু দেখে নেবে। চলো, নেক্সট বলছে কোন ভাইরাস ঘটিত রোগ যৌন সংসর্গের মাধ্যমে বাহিত হয়। খুব গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই ভাইরাস ঘটিত রোগ, যেটা উত্তর কিন্তু নিয়েছে আরআরবি, সেটা হচ্ছে সিফিলিস এবং এইডস। মনে রাখবে, গনোরিয়া, সিফিলিস যৌন সংসর্গের মাধ্যমে ঘটিত যে রোগ তাদেরকে এসটিডি বলে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এখানে যে 4টে রোগের নাম দিয়েছে 4টি কিন্তু এসটিডির মধ্যে পড়ে। কিন্তু
এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে পরে, কিন্তু এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে গনোরিয়া আর সিফিলিস, এরা দুজনাই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নট ভাইরাস। তাহলে আমাদের এই এই অপশনটা তো হচ্ছেই না। গনোরিয়া এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার মানে এটা হচ্ছে না, কারণ ভাইরাস ঘটিত রোগের কথা বলেছে। আর সিফিলিস এখানে রয়েছে, এটাও ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাও হচ্ছে না। তাহলে আমাদের এই তিনটে অপশন কোনোটাকেই আমরা নিতে পারছি না। এবার আমরা এইডস সম্বন্ধে জানি, এইডস সম্বন্ধে আমরা জানি যেটা এইচআইভি এইডস আমরা জানি। তো এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ আমরা জানি। আমরা অনেকেই আছি যারা এই ওয়ার্ড যে রোগটা, এই রোগটা সম্বন্ধে অনেকেই আমরা অবগত নই। তো এই রোগটার যেটার কারণে হয়, বা এই রোগটাকে যেটা তৈরি হয় যে ভাইরাসটার কারণে, সেই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটাকে বলা হয় এইচপি। তো এটাও একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। যেমন এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে, বা তোমার ক্যাজুয়াল টাচের মাধ্যমে, হয়তো তুমি কাউকে হ্যান্ডশেক করলে, কারোর সঙ্গে কোলাকুলি করলে, কারোর জামা প্যান্ট তুমি পরলে, সেইভাবেও কিন্তু এই রোগটা ট্রান্সমিটেড হতে পারে। একই সঙ্গে সেক্সুয়ালিও ট্রান্সমিটেড হতে পারে। তাই আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, ওয়ার্ড অ্যান্ড এইডস। এই দুটো কিন্তু হবে যৌন সংসর্গের মাধ্যমে বাহিত রোগ। যেহেতু ভাইরাস ঘটিত কথাটা বলেছে, যদি ভাইরাস ঘটিত না বলতো তাহলে আবার অন্য কিছু দেখতাম। ভাইরাস ঘটিত যেহেতু বলেছে, তাই জন্য ওয়ার্ড অ্যান্ড এইডস এই দুটো জিনিস হবে। যদি ব্যাকটেরিয়া ঘটিত বলতো তাহলে গনোরিয়া সিফিলিস হতো। এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 20 নম্বর কোশ্চেন। বলছে গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন সমান হয়। তাহলে গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন কোনটির সঙ্গে সমান হবে? আমরা জানি রৈখিক বিবর্ধন m = হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট হয়, বা সেটা ইকুয়াল হতে পারে মাইনাস প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এই হচ্ছে সেটার ফর্মুলা। তো আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের সমান হবে, তাহলে আমরা দেখছি বস্তু দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, এটা তো হতেই পারে না। প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার গুণফল হবে না, এটাও গুণফল হবে না। তাহলে হচ্ছে কি প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। তাই অপশন বি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের যেটা ছিল, এটা হচ্ছে 26শে নভেম্বরের সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল। তো আশা করছি সেকেন্ড শিফটের এই কোশ্চেন সকলে দেখে নিয়েছো, বুঝে নিয়েছো। 20টা কোশ্চেন সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার আছে এবং ঠিকঠাকভাবে তোমরা করে নিতে পেরেছো। তো আমাদের কাছে কিছু লাইভ কোর্স চলছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সেই লাইভ কোর্সগুলো প্রত্যেকটাই কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু হয়েছে। সেখানে তুমি কমপ্লিট জেনারেল সায়েন্স, ম্যাথ রিজনিং এর একটা ব্যাচ পেয়ে যাচ্ছ। ম্যাথ রিজনিং এর আলাদা ব্যাচ আছে এবং জেনারেল সায়েন্সের ওপর আলাদা ব্যাচ আছে। প্রত্যেকটা ব্যাচ তাদের ডিটেলস, ডেমো ক্লাস, সমস্ত কিছু আমাদের অ্যাপ্লিকেশন ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে গেলে সবকিছু পেয়ে যাবে। কোন ব্যাচে কত কোর্স ফ্রি আছে তুমি সেটা অ্যাপ্লিকেশন থেকে দেখে নিতে পারবে। তার পাশাপাশি সেখানে প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে। যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমাকে সেই কোর্সের কি অফার চলছে সমস্ত কিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশনে গেলেও তুমি দেখতে পাবে, যদি তুমি দেখতে না পাও তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তোমাকে সেটা জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে কিন্তু লাইভ ব্যাচ। এর পাশাপাশি কিছু রেকর্ডেড ব্যাচও আছে, সেগুলো আমি পরে তোমাদেরকে জানাচ্ছি। চলো পরবর্তী কোশ্চেন তোমাদের সামনে চলে এসেছে। বলো এটার উত্তর কি হবে? কোশ্চেনটা বলছে যে উদ্ভিদের অভ্যন্তরীণ শক্তি সঞ্চিত থাকে, সেটা কোনটির মধ্যে সঞ্চিত থাকে? উদ্ভিদের অভ্যন্তরীণ শক্তি কোনটির মধ্যে সঞ্চিত থাকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো, উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। সেই যে খাদ্য তৈরি করে, সেই খাদ্য উদ্ভিদ যে অতিরিক্ত পরিমাণ যেটা তার ব্যবহার করার পর আর কাজে লাগে না, সেটাকে কি হিসাবে সঞ্চয় করে? সেটাকে শ্বেতসার হিসাবে সঞ্চয় করে। তাহলে আমরা একটু দেখে নিই ইনফরমেশন, যে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ দেহে শ্বেতসার রূপে সঞ্চিত, আর প্রাণী দেহে গ্লাইকোজেন দানা রূপে সঞ্চিত। তাহলে উদ্ভিদ দেহে শ্বেতসার রূপে সঞ্চিত হয়, আর প্রাণী দেহ বললে সেটা গ্লাইকোজেন রূপে। নেক্সট আমাদের যেটা এসেছে, বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি উৎপাদনের জন্য, নিম্নলিখিত কোন যৌগ উৎপাদনের জন্য ক্লোরো অ্যালকালি পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে ক্লোরো অ্যালকালি পদ্ধতি কোনটা উৎপাদনের জন্য আমরা ব্যবহার করে থাকি?
সেটা জানতে চেয়েছে। দেখো ক্লোরো অ্যালকালি পদ্ধতি কি? ক্লোরো অ্যালকালি পদ্ধতি হলো এটা সোডিয়াম ঘটিত যে যৌগ রয়েছে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে ব্রেইল সলিউশন বলা হয়, সেই সোডিয়াম ক্লোরাইডকে যদি তড়িৎ বিশ্লেষণের মাখন পদ্ধতিতে ভাঙা হয়, ইলেকট্রোলিসিস করা হয়, সেই ইলেকট্রোলিসিস করার ফলে আমরা সেখান থেকে কিছু জিনিস পেতে পারি। এটাই হচ্ছে তোমার ক্লোরো অ্যালকালি পদ্ধতি। পদ্ধতিটা কিভাবে করা হয়? পদ্ধতিটা হচ্ছে এরকম, তার রিয়াকশনটা NaCl সেটাকে জলে দ্রবীভূত করা হয়, কারণ জলে দ্রবীভূত না করলে তো ইলেকট্রোলিসিস করা সম্ভব নয়। করে তারপর সেটার বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে NaOH প্লাস Cl2 প্লাস এই যৌগগুলো, এই পদার্থগুলোকে উৎপন্ন করে। ক্রিয়াটাকে যদি একটু ব্যালেন্স করে দিই, তাহলে এদিকে আমরা একটা 2 দিলাম, এদিকে 2 দিয়ে দিলাম, 2 হলো, অক্সিজেন হয়ে গেছে, মানে এখানে আমি একটা 2 দিলাম। নেক্সট হচ্ছে ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের ব্যালেন্স ইকুয়েশন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি NaCl আর H2O এদের যে জলীয় দ্রবণ, তার মধ্যে আমরা ইলেকট্রোলিসিস করব। ইলেকট্রোলিসিস করলে পারে এখান থেকে আমরা পাবো NaOH, ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস, যেটা উৎপন্ন হয় এই ক্লোরো অ্যালকালি পদ্ধতি অ্যাপ্লাই করে। এটা ইন্ডাস্ট্রিয়াল ভাবে যদি ক্লোরিন উৎপাদন করতে হয়, NaOH উৎপাদন করতে হয় বা হাইড্রোজেন উৎপাদন করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তাই অপশন এ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর এক্ষেত্রে আমাদের হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেনে দেখো দিয়েছে একটা আবার অঙ্ক, এবং সোজা সোজা অঙ্কই দিয়েছে। বলছে একটা বস্তুর ওপর 5 নিউটন স্থির বল প্রযুক্ত হওয়ার ফলে কার্য 5 জুল হয়। প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ কতটা হবে সেটা। তাহলে কার্য ইজ ইকাল টু বল ইন্টু সরণ, আমরা এটা জানি। আমাদের বের করতে বলেছে যে সরণ কতটা হবে, তাহলে কার্য বাই প্রযুক্ত বল। তাহলে কার্য কত? কার্য 5 জুল, বল কত? 5 নিউটন, কাটলে পারে 1 মিটার হবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 1 মিটার। নেক্সট আমরা চলে গেলাম, দেখো আবার একটা কোশ্চেন দিয়েছে। বলছে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বস্তুর রৈখিক বিবর্ধন উত্তল দর্পণে 0.2 হয়, তাহলে রৈখিক বিবর্ধন 0.2 হয় উত্তল দর্পণের, তাহলে বস্তুর প্রতিবিম্বের উচ্চতা কত হবে সেটা। আমরা একটু আগে দেখলাম m ইজ ইকাল টু hi বাই ho, অর্থাৎ হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। আমাদের বের করতে হবে হাইট অফ ইমেজ, দ্যাট মিনস হাইট অফ অবজেক্ট ইন বিবর্ধন। তাহলে আমাদের ওটা বলেছে 5 0.2, তাহলে আমরা পেয়ে যাব 1 সেন্টিমিটার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1 সেন্টিমিটার। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটা এখন যেটা করছি এটা হচ্ছে 26শে নভেম্বর ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী। দেখো আবার একটা অঙ্ক দিয়েছে এবং সহজ। 8 ওহম রোধের দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হয়? দুটো রোধের যোগফল হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? 2R হয়ে যাবে। এইসব কোশ্চেন দেখে উত্তর করা যায়, এগুলো কোনো অঙ্ক বা নিউমেরিক্যালস এর মধ্যে পড়ে না। নেক্সট বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রলম্বনের বৈশিষ্ট্য হয়? প্রলম্বনের কি কি বৈশিষ্ট্য আছে দেখে নাও। প্রলম্বনের বৈশিষ্ট্য বলছে এটা একটা অসমসত্ব মিশ্রণ, কণার ব্যাস 100 ন্যানোমিটারের বেশি হয়, তাই এগুলোকে চোখে দেখা যায়। প্রলম্বন কণাগুলি আলোকে বিক্ষেপণ করতে পারে, অস্থায়ী প্রকৃতির হয় এবং পরিস্রবণ পদ্ধতি দ্বারা পৃথক করা সম্ভব। তাহলে এখানে আমাদের কি বলছে? প্রলম্বনের কণাগুলি ওর মধ্যে দিয়ে যাওয়া আলোক রশ্মিকে ছড়িয়ে দেয় বলা আছে, এটা করে। প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ বলা আছে। প্রলম্বনের কণাগুলি খালি চোখে দেখা যায় না, এটা ভুল কথা বলছে, খালি চোখে দেখা যায়। প্রলম্বন অস্থির প্রকৃতির, এটাও ঠিক। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। এই ধরনের স্টেটমেন্ট বেসিক কোশ্চেন প্রচুর আসছে, প্রত্যেকটা শিফটে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের স্টেটমেন্ট বেসিক কোশ্চেন আসছে। সেই জন্য আমরা যে জায়গাগুলো পড়ি না সেইগুলোই কিন্তু এই মুহূর্তে মেন ফোকাস করেছে। যেমন বৈশিষ্ট্য আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ি না, সংজ্ঞাগুলো ঠিক মতন গুরুত্ব দিয়ে পড়ি না, এইগুলো কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। তার পাশাপাশি কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলোকে শিখতে হবে। না হলে কিন্তু তুমি ভালোভাবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। ভালো অ্যান্সার করতে গেলে পারে তার জন্য কিন্তু এই জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে, না হলে উত্তর হবে না। বলছে নিম্নলিখিত কোন ধরনের বিক্রিয়ায় বিক্রিয়কগুলির মধ্যে আয়নের স্থানান্তর হয়?
ঠিক আছে, কোন জায়গা থেকে কোশ্চেন, প্রশ্ন ভালো করে ডিটেলসে না পড়লে কোনোদিনও উত্তরই করতে পারবে না যে বিক্রিয়কগুলির মধ্যে আয়নের স্থানান্তর হয়। আমরা নর্মালি পড়েছি বিয়োজন বিক্রিয়া এইটা, সংযোজন বিক্রিয়া এইটা, দ্বিবিভাজন প্রতিস্থাপন বিক্রিয়া এটা, প্রতিস্থাপন বিক্রিয়া এটা, এইগুলো পড়েছি। বাট প্রশ্নটা হচ্ছে আয়নের স্থানান্তরের মাধ্যমে হয় বিক্রিয়কগুলোর মধ্যে। তাহলে আমরা এখানে চলে আসি, দেখো কি বলছে। দেখো এখানে এ এক্স একটা আছে, বি ওয়াই আছে। এখানে দেখো কি হয়েছে, বিক্রিয়ার ফলে এ ওয়াই বি এক্স উৎপন্ন হয়েছে, অর্থাৎ এক্স চলে গেছে বি এর সঙ্গে আর ওয়াই চলে গেছে এর সঙ্গে। তাহলে কি হলো, আয়নের বিনিময় ঘটলো। এখানে যদি আমরা দেখি, ধরি এ প্লাস, তাহলে এক্স মাইনাস হচ্ছে, আর বিটা যদি প্লাস হয় তাহলে ওয়াই মাইনাস হচ্ছে। তাহলে এর সঙ্গে কি চলে গেল, এক্স, আর বি এর সঙ্গে চলে গেল এটা। তাহলে কি হচ্ছে, আয়নের স্থানান্তর হচ্ছে, এর সঙ্গে ওর আয়ন যাচ্ছে, ওর সঙ্গে ওর আয়ন যাচ্ছে। তাহলে এটা কোথায় হয়, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায়। এখানে দেখো বিভিন্ন উদাহরণগুলো দেওয়া আছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এই উদাহরণগুলোও কিন্তু তখন তখন প্রশ্ন আসতে পারে, এবং তার থেকে বড় কথা ব্যালেন্স করতে দিতে পারে। তাহলে এই কোশ্চেনের উত্তর আমাদের যেটা হবে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের এর পরবর্তী কোশ্চেন। বলছে স্নায়ুতন্ত্র ব্যতীত কোন তন্ত্র আমাদের শরীরের নিয়ন্ত্রণ ও সমন্বয় করতে সাহায্য করে? স্নায়ুতন্ত্র ছাড়া আর কোন অঙ্গ রয়েছে বা তন্ত্র রয়েছে যেটা আমাদের শরীরকে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করতে সাহায্য করে? আমরা একটু দেখে নিই কি বলছে। বলছে বহুকোষী উন্নত প্রাণীদেহে বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনের জন্য একটি বিশেষ তন্ত্রের উদ্ভব হয়েছে, যাকে বলা হয় অন্তঃক্ষরা তন্ত্র। তাহলে দেখো আমাদের দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে অন্তঃক্ষরা তন্ত্র, যেটা নার্ভাস সিস্টেমের পাশাপাশি, নার্ভাস সিস্টেমও তো আমাদের সেইগুলোই করে, যে শরীরের করছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করছে, তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করছে। এবার নার্ভাস সিস্টেম ছাড়াও আরেকজন যে থাকে তাকে বলা হয় অন্তঃক্ষরা তন্ত্র বা এন্ডোক্রিন সিস্টেম। তাই অপশন বি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে গেলাম 29 নাম্বার কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির বাষ্পায়নের হার বৃদ্ধি করে না? কোনটি বাষ্পায়নের হার বৃদ্ধি করে না? দেখো আমি একটা একটা করে বলে দিচ্ছি এবং প্রত্যেকটার উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করছি। বলছে দেখো বাষ্পায়ন বিষয়টা কি, যে একটা তরল রয়েছে, সেই তরলের ওপরের যে পৃষ্ঠতল, সেই ওপরের পৃষ্ঠতল থেকে তরল আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যাওয়ার ঘটনাকেই বাষ্পায়ন বলে। বাষ্পায়ন যে কোনো টেম্পারেচারেই ঘটতে পারে এবং সেটা খুব ধীর গতিতে আস্তে আস্তে হয়। তুমি ঘরের মধ্যে এক গ্লাস জল এনে রেখে দাও, সেটা এক সপ্তাহ পর দেখবে গ্লাসটা ফাঁকা হয়ে গেছে। তার মধ্যে তুমি কোনো তাপ দাওনি, কিছুই করুনি, অথচ দেখবে জলের গ্লাস ফাঁকা হয়ে গেছে। কেন হয়েছে? তার কারণেই বাষ্পায়ন হয়েছে, সেই কারণে। তুমি যদি এক্সপিরিয়েন্স থাকে যে সেন্ট হাতে দেখবে স্প্রে করলে পারে সেই জায়গাটা কি হয়, শীতল মনে হয়। কিছুদিন আগে পর্যন্ত আমরা খুব স্যানিটাইজার ইউজ করতাম, স্যানিটাইজার হাতে দিলে পারে সেখানে শীতল মনে হয়। তার প্রধান কারণই হচ্ছে এই বাষ্পায়ন হওয়ার কারণে। তাহলে এই বাষ্পায়নের হার কিসের ওপর নির্ভর করবে? বাষ্পায়নের হার যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে সেটা তাপমাত্রার উপর নির্ভর করে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, চাপের উপর, বাতাসের বেগ, এবং এখানে নেই আর্দ্রতার উপরও কিন্তু সেটা নির্ভর করে। তো আমরা যদি দেখি তাপমাত্রার উপর বৃদ্ধি পাওয়া বলতে, দেখো তাপমাত্রার উপর বৃদ্ধি পাওয়া, তুমি যদি নর্মালি দেখো গরমের সময় আর শীতকাল, এই দুটো সময়কে দেখো। গরমের সময় তুমি দেখো আর শীতকালের সময় দেখো। গরমের সময় দেখবে পুকুর, নালা, খাল, বিল সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে। কেন? সেখানে বাষ্পায়ন বেশি হচ্ছে, সেখান থেকে জল বাষ্পে পরিণত হচ্ছে। শীতকালে টেম্পারেচার কম, যে কারণে কি হচ্ছে, বাষ্পায়ন কম হচ্ছে। তাহলে তাপমাত্রা হ্রাস যদি হয় সেটা বাষ্পায়নের হার বৃদ্ধি করে না, এটা একদম সঠিক উত্তর। এবার বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। বাড়িতে যদি দেখে থাকো, অনেকেই আমরা আছি যে গরম জিনিস খেতে পারি না, চা বা দুধ এই জাতীয় জিনিসগুলো গরম খেতে পারি না, সেগুলোকে ঠান্ডা করে খাই। তো ঠান্ডা করার জন্য আমরা খুব সহজে কি করি, সেটাকে একটা বড় ডিশের মধ্যে ঢেলে দিই। সেটা প্লেট হতে পারে, কোনো থালা হতে পারে, তার মধ্যে ঢেলে দিই। তার ফলে কি হচ্ছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে গেল, জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ সেটা যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তার মানে কি, সেখানে বাষ্পায়নটা বেড়ে গেছে। নেক্সট হচ্ছে বায়ু প্রবাহের বেগ বৃদ্ধি। বায়ু প্রবাহের বেগ বৃদ্ধি, বায়ু প্রবাহের বেগ বৃদ্ধি করলে কি হবে? দেখবে আমরা গরমকালে এসেছি, প্রচন্ড গরম লাগছে, আমরা ফ্যান চালিয়ে দিয়ে বসে পড়লাম, আস্তে আস্তে দেখলাম গায়ের ঘামটা শুকিয়ে গেল। কেন? সেটা বাষ্পায়ন বেগ বেড়ে গেল। নর্মালি বাষ্পায়ন হচ্ছিল আস্তে আস্তে, কিন্তু তুমি যখন বায়ু প্রবাহ চালু করে দিলে তখন কি হচ্ছে, তাড়াতাড়ি ঘাম শুকিয়ে যায়, তার ফলে তুমি আরাম অনুভব করো। আপেক্ষিক আর্দ্রতা, এই যে এখন শীতকালে রয়েছি, এখন আমাদের কি হয়েছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম আছে। এর ফলে কি হচ্ছে, আমাদের দেখো ঠোঁট টোট যেগুলো দেহের নরম অংশ আছে সেই জায়গাগুলো ফেটে যাচ্ছে।
কেন ফাটছে? তার কারণ হচ্ছে আর্দ্রতা কমে গেছে। আর্দ্রতা কমার ফলে কি হয়েছে, আমাদের ত্বকের এই যে নরম জায়গাগুলো, কোমল পার্টগুলো, সেখান থেকে কি হচ্ছে, অতিরিক্ত জল বাষ্পায়ন হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেইখানে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে এবং গিয়ে ফেটে যায়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যখন কমে যায় তখন কি হয়, বাষ্পায়নের হার বৃদ্ধি করে। তাই পিসিডি প্রত্যেকটাই কিন্তু বাষ্পায়নের হার বৃদ্ধি করে। তাপমাত্রা হ্রাস কিন্তু বাষ্পায়নের হার বৃদ্ধি করে না। যদি তাপমাত্রা বাড়ে তাহলেই বাষ্পায়ন বৃদ্ধি পাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, এখানে ডিটেলস লেখা আছে এবং ডিটেলসে ক্লাস করানো আছে, সেগুলো দেখে নেবে। নেক্সট আমরা চলে গেলাম 30 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিত কোন ঘটনার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আলোকরশ্মি যাওয়ার সময়, তো এটা উত্তর হবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। যে কারণের জন্য সূর্য উদয়ের কিছু আগে সূর্যকে দেখা যায় এবং সূর্য অস্ত যাওয়ার কিছু পর পর্যন্ত আমরা সূর্যকে দেখতে পাই। এখানে তোমাদের একটা আমি প্রশ্ন করে রাখলাম, সকলে কমেন্ট সেকশনে উত্তর দেবে, দেখবো কতজন আছো যারা সিনসিয়ারলি ক্লাসটা করছো। প্রশ্ন একটা হলো যে আমরা সূর্য উদয়ের কতক্ষণ আগে এবং সূর্য অস্তের কতক্ষণ পর পর্যন্ত সূর্যকে দেখতে পাই, টাইমটা মেনশন করবে। নেক্সট আমরা চলে গেছি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে কোষ পর্দা থাকে না? তাহলে কোষ পর্দা কোনটাতে থাকে না? উদ্ভিদ কোষ কোষ পর্দা থাকে, ছত্রাকের কোষ সেখানেও কোষ পর্দা থাকে, প্রাণী কোষ সেখানেও কোষ পর্দা থাকে। কোষ পর্দা সবার থাকে, কার থাকে না? ভাইরাসের থাকে না। এই সঠিক উত্তর হচ্ছে ভাইরাস, অপশন সি। নেক্সট বলছে নিউরনের কোন অংশ তত্ত্ব গ্রহণের জন্য দায়ী? আমরা যদি একটা নিউরনের ছবি দেখি তাহলে নিউরনের, তুমি মাঝখানে যে অংশটা দেখছো এটাকে বলা হয় কোষ দেহ। এখান থেকে এইদিকে যে ডাটির মতন অংশটা বেরিয়ে এসেছে তাকে বলা হয় অ্যাক্সন। আর এই মাথায় যে ডালপালার মতন যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হয় ডেনড্রাইট। এই ডেনড্রাইট কি করে, তার আগে যে নিউরনটা রয়েছে, কারণ একটা নিউরন তারপর একটা নিউরন আরেকটা নিউরন পরপর সেজে থাকে, অর্থাৎ এখান দিয়ে আবার একটা তুমি নিউরনকে এরকম ভাবে পেয়ে যাবে, আবার এখান দিয়ে একটা নিউরনকে এইভাবে ওরা কানেক্টেড। তাহলে নিউরন কি করে, এই যে ওপরে যে এর আগে যে নিউরন রয়েছে সেখান থেকে যে সমস্ত উদ্দীপনা আসছে সে গ্রহণ করে। অর্থাৎ বলছে বহি পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে পাঠানোই হচ্ছে এই ডেনড্রাইটস এর কাজ। তাহলে ডেনড্রাইট কি কাজ করে? উদ্দীপনা গ্রহণের কাজ করে। তাহলে এখানে কি বলছে, কোন অংশ তথ্য গ্রহণের জন্য দায়ী? তাহলে নিউরনের কোন অংশ তথ্য গ্রহণ করে বা উদ্দীপনা গ্রহণ করে? সেটা হচ্ছে ডেনড্রাইটিক টিপ। তাই অপশন এ আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে কোন, যখন একটি খালি বোতল বায়ু বন্ধ করে জলের ভেতরে ফেলে দেওয়া হয় তখন এটি ছেড়ে দিলে আবার বাউন্স করে ওপরে উঠে আসে, এর কারণ কি? তুমি একটা প্লাস্টিকের জলের বোতল নিয়েছো, ওর মধ্যে পুরো ফাঁকা করে দেবে, দিয়ে ভালো করে মুখটা আটকে দেবে, দিয়ে এক বালতি জল নেবে, তার মধ্যে বোতলটাকে চেপে ধরবে, ধরে ছেড়ে দেবে, দেখবে বোতলটা কি হচ্ছে, বাউন্স করে ওপরে উঠে এলো। এর কারণটা কি তোমার কাছে জানতে চাই। তাহলে একটা বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি যে বস্তুর ওজন, যদি বস্তুটাকে জলে দ্রবীভূত, জলের মধ্যে ডোবানোর জন্য যে প্লবতা বল কাজ করে, সেটা বুয়েন্সি ফোর্স, তাই বি দিয়ে লিখলাম, সেই বল এর থেকে যদি বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজনের থেকে যদি প্লবতা বল বেশি হয়, তাহলে বস্তুটাকে কি করবে, ঠেলে ওপর দিকে উঠিয়ে দেবে। প্লবতা বল মানে জল যে বল দ্বারা কোনো বস্তুকে ওপর দিকে ঠেলছে সেটাই প্লবতা বল। তাহলে সেই প্লবতা বল কি করবে, যদি বেশি হয় তাহলে কি করবে, বস্তুকে ঠেলে ওপরের দিকে উঠিয়ে দেবে। যদি প্লবতা বল কম হয় তাহলে কি হবে, বস্তু নিচে ডুবে যাবে। এবার এই বস্তুর ওজন মানে কি, সেই তো মহাকর্ষ বল, কারণ ওজন মানেই তো এম, মহাকর্ষ বল। তাহলে বলছে বোতলের ওপর জলের প্রবতা বল মহাকর্ষ, বোতলের মহাকর্ষ বলের থেকে বেশি হবে, তার ফলে কি হবে, বোতলটা ঠেলে, এই হচ্ছে কারণ। তাই অপশন কারেক্ট অ্যান্সার হবে। এটা কনসেপচুয়াল, আর্কিমিডিস ভালো করে পড়তে হবে, তাহলে পারে তুমি উত্তর করতে পারবে। নেক্সট বলছে কার্বনের যোচ্যতা কত? কার্বনের হচ্ছে প্রোটন সংখ্যা 6। কার্বনে কটা ইলেকট্রন থাকবে, 6টা ইলেকট্রন থাকবে। 6টা ইলেকট্রন থাকার জন্য ইলেকট্রন বিট 1s2, 2s2 এবং 2p হয় ইলেকট্রন। তাহলে আমরা যদি পিক অরবিটাল আর এস অরবিটাল এই দুটো নিয়ে রাখি তাহলে আমি দেখতে পাবো এরকম হয়। তাহলে এস এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, এর মধ্যে দুটো। এবার আমাদের এটা হচ্ছে কি, কার্বন যখন গ্রাউন্ড স্টেটে, তখন কার্বন যখন রাসায়নিক বিক্রিয়া করবে তখন কোথায় যাবে, এক্সাইটেড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেটে গেলে পারে আমরা যদি দেখি তাহলে সেটা কি হবে, ওর এই 2s এর মধ্যে যে ইলেকট্রন আছে একটা ইলেকট্রন শিফট করে আসবে 2, তার ফলে দেখো সর্ববহিস্থ কক্ষ কি হয়ে গেল, চারখানা
ইলেকট্রন হয়ে, তার ফলে জোচ্যতা কত হলো 4, কারণ 4খানা বন্ড তৈরি করতে পারবে। অপশন কার্বনের জোচ্যতা কত হলো 4। নেক্সট আমরা চলে যাচ্ছি স্থির অনুপাত সূত্র অনুযায়ী 18 গ্রাম জল বিয়োজনের ফলে উৎপন্ন অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত হবে। স্থির অনুপাত সূত্র বলে যে ওদের মধ্যে যে ভর রয়েছে, দেখো এখানে বলা আছে যে নির্দিষ্ট কোনো যৌগের উৎস যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন, যৌগতে কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত যৌগটির উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা স্থির। তাই তোমার যেখানে জায়গা থেকেই তুমি জল নিয়ে আসো না কেন, 18 গ্রাম জল, সেই জলটাকে যদি ভাঙো, জলের মধ্যে H2O আছে, অর্থাৎ 1 পরমাণু অক্সিজেন আছে, 2 পরমাণু হাইড্রোজেন আছে, তাদের যে ভরের অনুপাত সেটা কি হবে, সেটা স্থির থাকবে। তাহলে অক্সিজেনের একটা পরমাণুর ভর কত 16, দুটো হাইড্রোজেন পরমাণুর ভর কত এটা, তাহলে আমরা দেখছি 2:16। তো আমাদের বলা আছে আগে অক্সিজেন পরে হাইড্রোজেন, তাই 6 কারেক্ট অ্যান্সার হবে অপশন। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুটি তরল। তাহলে তরল অধাতু কোনটি, তাহলে তরল অধাতু হচ্ছে অপশন ব্রোমিন হচ্ছে তরল অধাতু। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন জীব বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে না। তাহলে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে না কারা, প্লাজমোডিয়াম, অ্যামিবা, লেশমেনিয়া, এরা প্রত্যেকে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি অযৌন জনন সম্বন্ধে, বলছে যে পদ্ধতিতে কোনো পূর্ণাঙ্গ জীব নিজের দেহের অংশ থেকে বা আকৃতি সম্পন্ন অপত্য জীব সৃষ্টি করে তাকে অযৌন জনন বলে। বেশিরভাগ এককোষী প্রাণী যেমন অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা, লেশমেনিয়া, এরা হচ্ছে বিভাজন পদ্ধতিতে করে, অর্থাৎ দেহকে ভেঙে করে সেখান থেকে যে ওদের প্রজাতি সেটাকে তৈরি করে বা নতুন ভাবে তারা গঠিত হয়, এটাই হচ্ছে অযৌন জনন, যেটা বিভাজন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। নেক্সট আমরা চলে যাচ্ছি নিম্নলিখিত কোন ভৌত রাশি বেগ পরিবর্তনের হারকে নির্দেশ করে। তাহলে বেগের পরিবর্তন বাই সময়, তাহলে বেগের পরিবর্তন বাই সময় মানে সেটা হচ্ছে ত্বরণ। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ত্বরণ কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি এককোষী নয়। তাহলে এককোষী নয় কোনটি, অবভিয়াসলি এখানে দেখেই বুঝতে পারছি অপশন বি উদ্ভিদ আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ উদ্ভিদ হচ্ছে। নেক্সট বলছে একটি গাড়ি 275 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, 275 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 5 ঘন্টা সময় নেয়। গাড়িটির যদি 5 কিলোমিটার পার আওয়ার হ্রাস হয় দ্রুতি, তাহলে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয়। তাহলে গাড়িটার বেগ কত আগে আমরা বের করে নিই। বেগ বেরোচ্ছে কত, এত এত কিলোমিটার পার আওয়ার আসছে। তাহলে বলছে আমাদের 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, 5 কিলোমিটার বেগ কমে গেলে, 5 কিলোমিটার পার আওয়ার বেগ কমে গেলে সেটা হবে কত, তাহলে আমাদের আসবে 5 ঘন্টা। তাহলে অপশন ডি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু রেকর্ডেড কোর্স পেয়ে যাবে যেগুলো অলরেডি আমাদের পড়ানো কমপ্লিট হয়েছে। তার মধ্যে এই সমস্ত রয়েছে, যাদের পারচেস করার প্রয়োজন আছে তারা অবশ্যই এই ব্যাচগুলোতে নিজের প্রয়োজন মতো ভাবে ভর্তি হয়ে যেতে পারো। যাদের প্রয়োজন নেই তাদের বিষয়টাকে স্কিপ করে যাবে, আর যাদের প্রয়োজন আছে অবশ্যই যুক্ত থেকো। এবং বিশেষ করে যারা এএলপি এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং খুব গুরুত্বপূর্ণ। এবং আগামী বছর যেহেতু আবার নোটিফিকেশন আসতে চলেছে, তাই যারা 2025-এর এলপির জন্য প্রস্তুতি নেবে, হয়তো 2024-এর এক্সাম ভালো হয়নি, তারাও কিন্তু বেসিক সায়েন্স ভালো করে পরে রেডি করো, কারণ এটা একটা হিউজ বড় সিলেবাস, যেটার ওপর কিন্তু করে তোমার র্যাঙ্ক তৈরি হবে সিবিটি 2 ইম্পর্টেন্ট সিবিটি 1 এর থেকেও। তাই সেখানে কিন্তু ভালো র্যাঙ্ক করতে গেলে পারে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং খুব গুরুত্বপূর্ণ, কারণ 50টা নাম্বার আছে এই বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ওপর থেকে। বাদ বাকি জিনিস নিজেদের ভালো নিজেরা বুঝে নেবে। তো চলো আমরা এবার চলে যাচ্ছি 26শে নভেম্বরের থার্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোর এক ঝলক আমরা সমাধান করে নিই। বলছে ব্যাপন হারের ওপর তাপের প্রভাব কোনটি। ব্যাপন হারের ওপর তাপের প্রভাব কোনটি সেটা তোমার কাছে জানতে চেয়ে। তাহলে দেখো ব্যাপন হারের ওপর তাপের প্রভাব হবে নির্ভরশীল, সেটা আগে আমাকে বুঝতে হবে। তার জন্য তুমি বাড়িতে একটা এক্সপেরিমেন্ট করো। তুমি জল নিয়েছো, যে পরিমাণ ধরো 1 গ্লাস জল নিয়েছো তার মধ্যে 2 চামচ চিনি দিয়েছো।
একটা গ্লাসের মধ্যে, আবার একটা বাটির মধ্যে কি করেছো, তুমি ওই 1 গ্লাস জলই দিয়েছো এবং তার মধ্যে 2 চামচ চিনি দিয়েছো, দিয়ে তুমি জলটাকে গ্যাসে বসিয়ে গরম করছো, চিনি সহ জলটাকে গরম করছো, আর নর্মালি একটা জল আর চিনি নিয়ে রেখে দিয়েছো। এবার কোনটাতে তুমি তাড়াতাড়ি দেখবে চিনি গুলে গেল, সেটা তুমি পর্যবেক্ষণ করলেই তোমার উত্তর হয়ে যাবে। ব্যাপন মানে কোনো একটা জিনিস, পদার্থ, সেটা বেশি গাঢ়ত্বের স্থান থেকে কম গাঢ়ত্বের স্থানে ছড়িয়ে পড়াটার নামই হলো ব্যাপন। তাহলে ব্যাপনের ওপর তাপের প্রভাব, তুমি এই যে এক্সপেরিমেন্টটা করার কথা বললাম, সেই এক্সপেরিমেন্টটা করলে পারে তুমি দেখতে পাবে যে জলটা গরম করলে সেখানে চিনি তাড়াতাড়ি গুলে যাবে, এটা নর্মালি তুমি ঠান্ডা জলটাকে করছো সেখানে তুলনায়। তাহলে এই গরম জলটাই কেন তাড়াতাড়ি হলো? তার কারণ গরম জলটাতে হিট দেওয়ার ফলে হিট এনার্জি ওই জলের ভিতর কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ জলের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বৃদ্ধি করেছে। এবার এই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বৃদ্ধি করার ফলে কি হবে, ব্যাপনের হারটা, অর্থাৎ চিনি তাড়াতাড়ি যে চারিদিকে ছড়িয়ে পড়বে, এই ব্যাপন হারটা বৃদ্ধি পেয়েছে। তাই জন্য কি হচ্ছে, ব্যাপন হারের ওপর তাপের প্রভাব কি, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। তাই অপশন বি আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সেই বিষয়টা বৃদ্ধি পায়। নেক্সট বলছে নিম্নলিখিত বাক্যের জন্য সঠিক সূত্রটি নির্ণয় করো। বলছে রাসায়নিক বিক্রিয়ার সময় ভর তৈরি বা ধ্বংস করা যায় না। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সময় ভর তৈরি বা ধ্বংস করা যায় না, অবভিয়াসলি এটা কি হবে, শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ সূত্র, এটা আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। শক্তির সংরক্ষণ সূত্রে রাসায়নিক বিক্রিয়ার সময় ভরের তৈরি বা ধ্বংস হয় না, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি তুমি দেখো যে বিক্রিয়ক পদার্থগুলো রয়েছে তাদের যা মোট ভর সেটা ফিক্সড, এবং তোমার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেদিকটাতেও তুমি যদি দেখো, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ যেটা রাইট হ্যান্ড সাইডে উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াজাত পদার্থ তাদের মোট ভর আর বিক্রিয়ক পদার্থের মোট ভর সেটা কিন্তু সমান হয়। এবার বলছে বিক্রিয়ার সময় ভর, এটা অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ সূত্র দেওয়া আছে, বাট এটা শক্তির সংরক্ষণ সূত্র না হয়ে এটা ভরের সংরক্ষণ সূত্রে সব থেকে বেস্ট পারফেক্ট হতো। ঠিক আছে, আমাদের এটা অপশন ভরের সংরক্ষণ সূত্র আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটা ভরের সংরক্ষণ সূত্র, ভরকে তৈরি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, তো চলো আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। বলছে একটি মাধ্যমের মধ্যে কোনো বস্তুর ঘাত, চাপ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক। তাহলে একটা বস্তুর উপর ঘাত বলতে কি, একটা বস্তুকে ধরো তুমি জলের মধ্যে ডোবালে, ডোবানোর ফলে জল তোমাকে ওপর দিকে একটা ধাক্কা মারবে, যার জন্য যেটাকে প্লবতা বল বলছে, এই বলটা দিয়ে ওপর দিকে ধাক্কা মারবে। এই যে ওপর দিকে ধাক্কা মারছে সেটাকেই বলা হয় ঘাত বা থ্রাস্ট, সেটাকেই বলা হচ্ছে ঘাত বা থ্রাস্ট। অর্থাৎ তোমার একক মানে ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত চাপকেই ঘাত বা থ্রাস্ট বলে। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত চাপকেই ঘাত বা থ্রাস্ট তুমি বলতে পারো। তাহলে আমরা বলতে পারি থ্রাস্ট ইজিক্যাল টু প্রযুক্ত চাপ ইনটু তোমার ক্ষেত্রফল। তাই আমাদের সঠিক অপশন হয়ে যাবে অপশন এ। আমরা এখানে দেখো একটু ডিটেলসে বলে দিয়েছি যে তরলের ঘাত বা থ্রাস্ট অফ লিকুইড, তরলের সংস্পর্শে থাকা কোনো তলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই তরলের ঘাত বলে। ঘাত ইজিক্যাল টু চাপ ইনটু ক্ষেত্রফল, এর ইউনিট বলের ইউনিটের সঙ্গে এবং এর মাত্রা বলের মাত্রার সঙ্গে সেম হয়, কারণ ঘাত ইনটু চাপ ইনটু ক্ষেত্রফল। চাপ মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটাকেই বলা হয় হচ্ছে চাপ। তাহলে এবার ক্রস গুণ করলে পারে তুমি পেয়ে যাবে চাপ ইনটু ক্ষেত্রফল ইজিক্যাল টু বল, বল মানেই সেটা ঘাত। নেক্সট, নিম্নলিখিত কোনটি ফেরাস সালফেটকে উত্তপ্ত করার ফলে পাওয়া যায়? তো ফেরাস সালফেট মানে কোনটা? ফেরাস সালফেট হচ্ছে FeSO4, আস মানে 2 আছে। ফেরাস সালফেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? দেখো ফেরাস সালফেটের ছবি এখানে দেখে নাও, এটা হচ্ছে ফেরাস সালফেট। একে উত্তপ্ত করলে পারে তুমি ফেরিক অক্সাইড পাবে। এখানে হচ্ছে 3 স্টেটে আছে, তাই ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অপশন বি, ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এগুলো উৎপন্ন হবে। তো এটা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের একটা বিয়োজন বিক্রিয়া। এখানে একটা বিক্রিয়ক পদার্থ সেটা তাপ দেওয়ার ফলে ভেঙে গিয়ে 2 বা ততোধিক পদার্থ তৈরি করতে পারে, তাদেরকে ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা বিয়োজন বিক্রিয়া বলি। তেমনই এখানে ফেরাস সালফেট, তাকে যদি হিট করা হয় তাহলে সেখান থেকে ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। সোডিয়াম কার্বনেট সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? বলছে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়
কাঁচ, সাবান, পেপার শিল্পে একদম। সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় সোডিয়াম যৌগ যেমন বোরাক্স উৎপাদনে, একদমই ঠিক কথা বলছে। সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় গৃহস্থলীর পরিষ্কার কার্যে, একদমই করা হয়। সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড প্রশম করতে, একদমই না, মারাত্মক ভুল কাজ, এটা করা উচিত নয়। তাই অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে কোন ভৌত রাশিকে মাঝের আঙুল মানে মধ্যমা নির্দেশ করে? এটা ডবল টাইপিং হয়ে গেছে, ঠিক আছে, নির্দেশ করে। তো আমরা যদি দেখে নিই ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, তা বামহস্ত নিয়মে দেখো বলছে তর্জনী চুম্বক ক্ষেত্র, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। দেখো এদিকে আই এটা মধ্যমা, তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর বুড়ো আঙুল বা বুদ্ধাঙ্গুষ্ঠটা সে কিন্তু পরিবাহী যে তড়িৎ প্রবাহী তারটা রয়েছে তার গতির অভিমুখটাকে নির্দেশ করছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে আমাদের মাঝের আঙুল। তাই অপশন বি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব আমাদের 47 নম্বর কোশ্চেন। বলছে কোন কোষ অঙ্গাণু সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অংশের দ্রব্য পরিবহনের মাধ্যম হিসাবে কাজ করে? মনে করো এটা হচ্ছে আমাদের একটা কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে তুমি এরকম বেশ কিছু গঠন দেখতে পাবে। নিউক্লিয়াসের বাইরে তার চারদিকে এরকম কিছু গঠন লক্ষ্য করতে পারবে। ঠিক আছে, এরকম গঠন যেগুলো সাইটোপ্লাজমের মধ্যে দেখতে রয়েছে। ঠিক আছে, এরকম এরকম গঠন কিছু তুমি দেখতে পাবে। এর মধ্যে কিছু দিক দেখতে পাবে এরকম দানা দানা আছে, দানা দানা নেই। তো এরা কি করে, এরা এই নিউক্লিয়াস থেকে বিভিন্ন বার্তা যেগুলো পাঠায় নিউক্লিয়াস, সেগুলোকে বহন করে নিয়ে যায় ওই নির্দিষ্ট কোষের সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, আরো যে সমস্ত আছে লাইসোজোম, কোষ গহ্বর, আরো যত কোষ অঙ্গাণু রয়েছে তাদের কাছে বিভিন্ন ইনফরমেশন নিয়ে। এই যে অঙ্গাণুগুলো, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে সংক্ষেপে আর বলা হয়। এটা দু ধরনের হয়, একটা মসৃণ একটা অমসৃণ। তো এরা ওই সাইটোপ্লাজমের মধ্যে থেকে ওরা বিভিন্ন বার্তা একটা কোষ অঙ্গাণু থেকে আরেকটা কোষ অঙ্গাণুতে পরিবহন করে নিয়ে যাওয়ার কাজটা করে। নেক্সট কোশ্চেন বলছে যদি কোনো ব্যক্তি দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের বস্তু পরিষ্কারভাবে দেখতে না পায়, তাহলে চোখের ত্রুটি সংশোধন করতে কোনটি ব্যবহার করা হবে? আমি একটা তোমাদের কোশ্চেন দিলাম, এটা তোমাদের কাজ। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা অবশ্যই উত্তর করে আমাকে জানাবে কমেন্ট সেকশনে। প্রশ্নটা হলো যে একটা ব্যক্তি যখন দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় আর কাছের বস্তুকে যখন পরিষ্কারভাবে দেখতে না পায়, সেই যে সমস্যাটা চোখের, সেই সমস্যাটাকে কি বলে, সাইন্টিফিক ভাবে কি বলে? এটা তোমরা কমেন্ট করে জানাবে যে এটাকে এই জিনিস বলে। দেখবো কজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, যারা বিষয়টাকে সিরিয়াসলি নেবে তারা করবে, যারা সিরিয়াসলি নেবে না তাদের করার কোনো প্রয়োজন নেই। এটা ওপেন প্ল্যাটফর্ম, যার যা ইচ্ছা তাই করতেই পারে, তাই না? তো যাই হোক, তো চোখের সেই ত্রুটিটা সংশোধন করার জন্য আমরা কি করব? আমরা এই ধরনের ত্রুটি যখন দেখি কারোর রয়েছে যে কাছের দৃষ্টিটা ঠিক নেই, তখন আমরা দেখি, আমরা যদি দেখি সেই সমস্ত মানুষকে, তাহলে তাদের চশমার মধ্যে দেখতে পাবো একটা উত্তল লেন্স লাগানো আছে। তাহলে আমরা বলবো উপযুক্ত শক্তির একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে কাছের বস্তুকে পরিষ্কারভাবে দেখতে না পাওয়ার। নেক্সট কোশ্চেন বলছে স্টেনলেস স্টিল তৈরির সময় নিম্নলিখিত কোন ধাতুর সঙ্গে লোহা মেশানো হয়? এটাও আবার ডবল টাইপিং। তো মেশানো হয়, তো এক্ষেত্রে আমরা জানি স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে ক্রোমিয়াম এবং নিকেল মেশানো হয়। এখানে দেখো স্টেনলেস স্টিল দেওয়া রয়েছে, সেখানে লোহার সঙ্গে ক্রোমিয়াম এবং নিকেল এগুলো মেশানো হয়। এরকম ভাবে বিভিন্ন যে সমস্ত গুলো আছে এগুলোকে পড়ে রাখবে, তাদের উপাদানগুলোকে পড়ে রাখবে, কারণ প্রশ্ন এগুলো থেকে হতে পারে। নেক্সট বলছে কঠিন কার্বন ডাই অক্সাইড সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে পারে যখন চাপ হ্রাস করে কত করা হবে? তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড এটা সরাসরি তোমার বাষ্পে পরিণত হবে যখন ওর চাপ হ্রাস করে 1 atm করা হবে, তখন সরাসরি কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হয়ে যাবে। এটা তরল অবস্থায় ছাড়াই, সেখানে কোনো তরল হবে না, অর্থাৎ একদম কার্বন ডাই অক্সাইড এটা সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে। এই জন্যে কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, কারণ বরফের মতন ঠান্ডা এবং বরফের মতন কিউব আকৃতি হচ্ছে, বাট শীত যাচ্ছে না, তার মধ্যে জল ভাবটা নেই, অথচ সেই ধোঁয়ার মতন বেরিয়ে যাচ্ছে, তখন তার চাপ হ্রাস করে 1 atm করে। তো এটাই হচ্ছে তোমার কঠিন কার্বন ডাই অক্সাইড। নেক্সট আমরা চলে গেলাম কোথায় একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র অবস্থান করে? তাহলে বক্রতা কেন্দ্র কোথায় অবস্থান করে একটা অবতল দর্পণ? আগে অবতল দর্পণের গঠন দেখে নিই।
এখানে তুমি দেখতে পাচ্ছ এই এম আর এম ড্যাশ একটা হচ্ছে অবতল দর্পণ। এই অবতল দর্পণ, এই যে ডটেড লাইন দেওয়া হয়েছে সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এই অবতল দর্পণ আর প্রিন্সিপাল অ্যাক্সিস যেখানটায় মিলিত হয় সেইটাকে বলা হয় মেরু। এখানে এই এফ দিয়ে যেটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে ফোকাস দূরত্ব, যেটা মেরু থেকে এর দূরত্ব সেটাকে এফ দিয়ে ডিনোট করা হয়। আর এই যে অবতল দর্পণটা দেখছো, এটা যে বৃত্তের অংশ, আমরা অর্থাৎ এদিকে যদি আমরা এক্সপেন্ড করে দিই তাহলে একটা কি পাবো, এটা একটা বৃত্তের একটা অংশ পাবো। তাহলে এটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের যে কেন্দ্র তাকেই বলা হয় বক্রতা কেন্দ্র, ডিনোট করা হচ্ছে। এবং মনে রাখবে সবসময়ের জন্য এফ ইজিক্যাল টু কি হয়, আর বাই 2 হয়ে থাকে। ছবি দেখে স্পষ্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় থাকছে, এদিক থেকে লাইট এসে পড়বে, তার মানে বক্রতা কেন্দ্র। তাই আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে দর্পণের সামনে। দর্পণের সামনে আমাদের অপশন ডি, দর্পণের সামনে কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের আরো একটা কাজ করতে দিলাম, অবশ্যই কমেন্ট করে বলবে যে যদি এটা উত্তল দর্পণ হতো তাহলে বক্রতা কেন্দ্র কোথায় হবে। সকলে কমেন্ট করবে। চলো পরবর্তী কোশ্চেন। বলছে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড বহন করে নিয়ে আসে নিক্ষেপ করার জন্য। তাহলে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং দূষিত পদার্থ, যেগুলো কার্বন ডাই অক্সাইড গ্যাসিয়াস পদার্থ, সেগুলোকে বহন করে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসবে? ফুসফুসে। ফুসফুসে নিয়ে করবে, ফুসফুস বায়ুথলিতে। সেই বায়ুথলি থেকে কার্বন ডাই অক্সাইড বাতাসে বেরিয়ে যাবে আর নতুন অক্সিজেন বায়ুথলির মাধ্যমে রক্তের মধ্যে প্রবেশ। তাই উত্তর অপশন বায়ুথলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে কোন ভৌত রাশি একটি বৈদ্যুতিক বর্তনীতে যে হারে বিদ্যুৎ শক্তির অপসারণ বা খরচ হচ্ছে তা নির্দেশ করে। অবভিয়াসলি শক্তির খরচ হওয়া হার, দেখো এখানে বলেছে যে হারে, অর্থাৎ শক্তির খরচ হওয়ার হারটাকে বলা হবে ক্ষমতা বলা হবে। অপশন ডি, অপশন বি বৈদ্যুতিক ক্ষমতা এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে নিম্নলিখিত কোন জীব জনন সম্পন্ন করে কোরক উৎপাদনের মাধ্যমে, যেটা আজকে ক্লাসের শুরুর দিকেই বলে দিলাম, সেটা হচ্ছে হাইড্রা, যে কোরক উৎপাদনের মাধ্যমে করে। এখানে ছবি দিয়ে সেই বিষয়টাকে দেখানো হয়েছে। অপশন ডি। অপশন বি, একটি বস্তু, একটা গতিশীল বস্তু প্রতি সেকেন্ডে একটি সরলরৈখিক পথ বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করে, এটি কোন ধরনের গতি? মনে করো এরকম একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, প্রতি সেকেন্ডে সে হচ্ছে 10 মিটার করে দূরত্ব অতিক্রম করছে, প্রতি সেকেন্ডে 10 মিটার দূরত্ব, অর্থাৎ সমান সময় অবকাশে সমান দূরত্ব অতিক্রম করছে, মানে সমবেগে চলছে। দ্যাট মিনস আমরা বলতে পারি অপশন ডি সমবেগে গতি এক্ষেত্রে কি চলছে। নেক্সট কোশ্চেন বলছে প্রতিবত্ত ক্রিয়া তৈরি হয় স্নায়ুতন্ত্রের কোন অংশে? প্রতিবত্ত ক্রিয়া তৈরি হয় স্নায়ুতন্ত্রের কোন অংশে? আমরা যদি দেখি প্রতিপত্র ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, সেটার স্নায়ু কেন্দ্র হিসাবে কাজ করে এ সুষুম্না কাণ্ড। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে এক্ষেত্রে? অপশন সুষুম্না কেন্দ্র প্রতিবত্ত ক্রিয়া তৈরি হয় স্নায়ুতন্ত্রের যে অংশে, সেটা হবে সুষুম্না কাণ্ড। অপশন সি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। বলছে একটা গাড়ি ভি সমবেগে একটি নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করে, একই অভিমুখে প্রযুক্ত বলের প্রভাব এবং একই অভিমুখে প্রযুক্ত এফ বল প্রযুক্ত হয়, হবে এটা। হ্যাঁ আচ্ছা, বলের প্রভাবে, ঠিক আছে, বলের প্রভাবে এস দূরত্ব যায়, বলের দ্বারা কৃতকার্য কত হবে এটা তোমাকে বের করতে হবে। তাহলে বলের দ্বারা কৃতকার্য কত হবে? আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু এস। যেহেতু বস্তু যেদিকে দূরত্ব অতিক্রম করছে সেদিকে বল প্রযুক্ত হচ্ছে, তাই পজিটিভ হবে। তাই ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, অর্থাৎ অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, নিচের কোন উদ্ভিদে বিচিত্র পত্র বা ভেরিগেটেড লিভস দেখতে পাওয়া যায়? বিষয়টা কি জিনিস? বিষয়টা হচ্ছে, দেখবে রংবাহারি গাছ দেখেছো বাড়িতে, যদি দেখে নেবে রংবাহারি গাছ, অনেকের বাড়িতে মানি প্ল্যান্ট থাকে। এই জাতীয় যে সমস্ত গাছপালা রয়েছে সেই সমস্ত গাছপালা দেখবে পাতাগুলো হলুদ রঙের হয়, কিছু কিছুতে বিভিন্ন পাতায় বিভিন্ন রকম দেখা যায়। সাধারণত আমরা যদি রংবাহারি বা মানি প্ল্যান্ট দেখি তাদের পাতাগুলোর মধ্যে এরকম হলুদ হলুদ তুমি দেখতে পাবে, এরকম হলুদ হলুদ কালার দেখতে পাবে, ঠিক আছে? তো এটা যে ঘটে পাতার মধ্যে, এই জিনিসটাকেই বলা হয় বিচিত্র পত্র বা ভেরিগেটেড লিভস বলা হয়। তো এই ভেরিগেটেড লিভস সাধারণত হয় ডেফিসিয়েন্সি অফ ক্লোরোফিলের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। ল্যাকিং অফ ক্লোরোফিল, দেখো বলা হয়েছে পার্সিয়াল ল্যাকিং অফ ক্লোরোফিল। এবং
তার ফলে কি হয়, সেখানে অন্যান্য পিগমেন্ট জমা হয়ে গিয়ে এরকম কালার ধরে নেয় বা এরকম কালার হয়ে যায়। তো এটা কাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি বাই ন্যাচারাল, সেটা ওই যে যেমন বললাম রংবাহারি পাতার গাছ যেগুলো হয় সেগুলো, মানি প্ল্যান্ট, এবং সেটা হচ্ছে ক্রোটন, এটাও একটা উদ্ভিদ যেটা ওই রংবাহারি পাতার মতন। এই যেটা দেখতে পাচ্ছ এটা ক্রোটন উদ্ভিদের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে মানি প্ল্যান্টের ছবি। তাই এখানে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ক্রোটন, অপশন কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে একটি স্প্যাচুলার ওপর ন্যাপথালিন পোড়ানোর ফলে পাওয়া যায় ড্যাশ। তাহলে স্প্যাচুলার ওপর ন্যাপথালিন পোড়ানোর ফলে যেটা পাওয়া যায় সেটা কি পাবে, কি ধরনের বর্ণের শিখা পাবে সেটা তোমার কাছে। তাহলে আমরা যদি একটা ন্যাপথালিনের গঠন দেখি তাহলে সেই গঠনটা কিরকম হবে, ন্যাপথালিনের গঠনটা কেমন হয়। আমরা ন্যাপথালিনের যদি গঠন দেখি তাহলে নর্মালি হচ্ছে ন্যাপথালিনের গঠন যদি দেখো, গঠন হয় দুখানা বেঞ্জিন রিং ফিউজড অবস্থায়, ন্যাপথালিনের গঠন, এটা হচ্ছে একটা ন্যাপথালিনের গঠন। এবার এখানে কি হচ্ছে, এরকম অল্টারনেটিভ ডবল বন্ড থাকবে, কারণ আমরা জানি বেঞ্জিন অল্টারনেটিভ ডবল বন্ড থাকে, আর প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বনের হাত ফাঁকা, সেখানে বাদ বাকি থাকবে না কারণ ওদের হাত দেখো ভরাট হয়ে গেছে। তাহলে একটা দুটো কার্বনের মধ্যে যখন ডাবল বন্ড আসে তখন তাদেরকে কি বলা হয়, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আসলে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, আর যখন সিঙ্গেল বন্ড থাকে তখন তাকে হাইড্রোকার্বন। তাহলে ন্যাপথালিন কি একটা অসম্পৃক্ত, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড যারা আছে তাদের দহন করলে পারে তুমি হলুদ রঙের ফিলামেন্ট পাবে, হলুদ বর্ণের শিখা পাবে, বা হলুদ ফ্লেম, ইয়েলো ফ্লেম পাবে, এবং প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ওখানে ইয়েলো থাকলে। আর যদি তুমি স্যাচুরেটেড কার্বনকে জ্বালাও তাহলে তুমি গ্রিন ফ্লেম পাবে। এই জন্য তুমি যে রান্না করার জন্য যে গ্যাস ইউজ করা হয় সেখানে বিউটেন, প্রোপেন এগুলো থাকে, তার ফলে কি হয় তারা স্যাচুরেটেড কার্বন, এই জন্য সেখানে ফ্লেমটা কি হয় ব্লু কালারের হয়ে থাকে। নেক্সট আমরা সরি, তাহলে এটার উত্তর আমাদের কি দাঁড়ালো, ন্যাপথলিনকে পোড়ানোর ফলে কি ধরনের বর্ণ উৎপন্ন হবে, অপশন সি হলুদ বর্ণের শিখা। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী অ্যান্ড লাস্ট কোশ্চেন, জাইলেম কলার কোন উপাদানগুলি আন্তঃসংযুক্ত জল পরিবাহী চ্যানেল গঠন করে। তাহলে আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে একটা জাইলেম কলার ছবি দেওয়া হয়েছে, এপাশে যেটা তুমি দেখতে পাচ্ছ জাইলেম প্যারেনকাইমা রয়েছে, এখানে এই ধারে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার, এখানে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ট্রাকিড, এই ধারে যে গঠনটা দেখছো এটার নাম হচ্ছে ট্রাকিড, এই মাঝখানে যে গঠনটা দেখছো নাম হচ্ছে ট্রাকিয়া, যেটাকে বলা হয় ভেসেল, আর এই যে অংশটা দেখছো এই অংশটাকে বলা হয় জাইলেম ফাইবার বা জাইলেম তন্তু। এই চারটে অংশ নিয়ে জাইলেম গঠিত হয়। তো প্যারেনকাইমা এদিকে থাকে আর এখানে জাইলেম ফাইবার থাকে, জাইলেম তন্তু থাকে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে দেখো তুমি এই যে ভেসেল মানে যেটাকে বলা হচ্ছে ট্রাকিড আর ট্রাকিয়া, ঠিক আছে, ট্রাকিয়া বা ভেসেল আর ট্রাকিডকে যদি তুমি দেখো এদের মধ্যে কেমন বিশিষ্ট, বা একটার পর একটা এই ধরনের গঠন যদি যুক্ত হয় তবে একটা নালীপথ তৈরি, নালীপথ গঠন করবে। তাই জন্যে আমরা একটা দেখতে পাবো যে ট্রাকিড অ্যান্ড ভেসেল আর ট্রিবিউলার স্ট্রাকচার, দিস অ্যালোস দেম ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেল ভার্টিক্যালি, অর্থাৎ এরা ভার্টিক্যালি নিচে থেকে জল পরিবহন করে। এবার দেখো প্যারেনকাইমা স্টোর কি করছে, খাদ্য স্টোরের কাজ করছে জাইলেম প্যারেনকাইমা, আর জাইলেম তন্তু যেটা রয়েছে ফাইবার সে কি করছে সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ এই সাপোর্ট দিচ্ছে অর্থাৎ দৃঢ়তা প্রদানের কাজ। তাহলে জল পরিবহন এগুলো তবে টিউবুলার ফর্ম হতে হবে, নালী গঠন, তাহলে সেই নালী গঠনের কাজটা কারা করছে, তারা তোমার ওই দুটো বিষয় ট্রাকিড অ্যান্ড ট্রাকিয়া। তাহলে ট্রাকিড আর হচ্ছে ভেসেল যেটাকে হয় ট্রাকিড, ট্রাকিয়া, ভেসেল মানে হচ্ছে ট্রাকিয়া, বাংলায় আমরা পড়ে এসেছি ট্রাকিড ট্রাকিয়া। তো ট্রাকিড হচ্ছে যেটা ট্রাকিডই বলা হয়, আর ট্রাকিয়াকে বলা হয় ভেসেল। তাই অপশন ডি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাসের 60খানা কোশ্চেন। টোটাল এই শিফটের যে 26শে নভেম্বরের যে শিফট ছিল তার 3টে করিয়ে দিলাম।
এবং সকলকে বলবো, আশা করছি প্রত্যেকটা কোশ্চেনে যতটা আমি জানি সেই হিসাবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং সঠিক তুলে ধরেছি। যদি কোনো কোশ্চেনের উত্তর ভুল হয়ে থাকে, আমি বলছি না আমি সম্পূর্ণ 100% সঠিক। যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন ভুল মনে হয়ে থাকে বা ভুল উত্তর হয়েছে বলে তোমার ধারণা হয়ে থাকে, অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো। বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করে নেব কোনটা সঠিক কোনটা ভুল হতেই পারে। সেই জন্য আমি বলে রাখলাম, এমন না আমি যা বলছি আমি যা করাচ্ছি সবকিছু ঠিক। যদি তোমার মনে হয় যে কোনো কিছু পার্টিকুলার ভুল বলা হয়েছে বা ভুল হয়েছে, অবশ্যই আমার সঙ্গে সেখানে যোগাযোগ করো। তোমাকে বা সেই জিনিসটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, করে যেটা সঠিক হবে সেটাকে অবশ্যই সকলের সামনে প্রকাশ করব। লুকোচুরির কোনো বিষয় নেই। এবং সকলকে বলবো, যারা মনে করছো যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়াশোনা করতে চাও, তাদেরকে অবশ্যই বলবো ডিজিটাল পড়াশোনা একাডেমি ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলোকে তোমরা শেয়ার করো, লাইক করো। কারণ তোমাদের অ্যাক্টিভিটি যত বাড়বে তত আমাদের ক্লাস করার উৎসাহ বাড়বে। কারণ আমাদের উৎসাহ না হারিয়ে গেলে কিন্তু তোমাদের জন্য ক্লাস করানো সম্ভব হবে না। তাই সেই উৎসাহ বাড়ানোর দায়িত্বটা তোমাদের নিতে হবে এবং অবশ্যই করে এই কাজগুলো তোমাদের করতে হবে। এর পাশাপাশি যারা মনে করছো আমাদের সঙ্গে যুক্ত হয়ে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং এগুলোর ওপর তুমি একদম কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও, তাদেরকে অবশ্যই বলবো অ্যাপ্লিকেশন তোমার প্রয়োজন মতন ব্যাচে এনরোল হয়ে যাও, পড়াশোনা শুরু করো। সময় নষ্ট করলে কিন্তু এই বিষয় ভুগতে হবে, এর বাইরে কিন্তু কিছু হবে না। কারণ তুমি দেখো অনেকেই এএলপির এক্সাম দিয়েছে, অনেকের পরীক্ষায় ভালো হয়নি, কারণ প্রিপারেশন না থাকার জন্য, ল্যাক অফ প্রিপারেশন। প্রিপারেশন করো। একটা প্রিপারেশন ভালোভাবে করতে গেলে 6 থেকে 12 মাস সময় তার পেছনে দিতে, যদি দিতে পারো ঠিকঠাক ভাবে, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। যারা দীর্ঘদিন পড়াশোনা করছে, যুক্ত রয়েছে, তারা অবশ্যই এখন বেটার রেজাল্ট করছে। আমাকেও এই বেটার রেজাল্ট পেতে গেলে পরীক্ষার 2 মাস আগে ভর্তি হয়ে কিচ্ছু হবে না। পড়াশোনা অন্তত 1 বছর আগে থেকে শুরু করতে। এই মোতাবেক সকলকে বলবো, অন্তত 6 মাস থেকে 1 বছর পড়াশোনা করতে পারো, সেভাবে কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে পড়াশোনা করা আজকে থেকে শুরু। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। সকলকে গুড বাই।